সুপ্রভাত। অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি অনির্বাণ এবং আজ আমরা আলোচনা করব 22শে জুন 2021-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার রিলেটেড জিকে। প্রথম কোশ্চেনটা বলছে, ইন্টারন্যাশনাল যোগা ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট? অর্থাৎ কোন তারিখে প্রতি বছর ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করা হয়? ইন্টারন্যাশনাল যোগা ডে প্রতি বছর সেলিব্রেট করা হয় 21শে জুন তারিখে। 2014 সালে ইউনাইটেড নেশনসের দ্বারা এর ইনসেপশন হয় এবং 2015 সাল থেকে 2015 সালের 21 জুন থেকে পালন করা হয়ে আসছে ইন্টারন্যাশনাল যোগা ডে। ইন্টারন্যাশনাল যোগা ডে তাহলে প্রথম পালন করা হয়েছিল 21শে জুন 2015-তে, অর্থাৎ এ বছর কিন্তু সেভেন্থ এডিশন অফ যোগা ডে। এবং 2021-এর জন্য থিমটা হচ্ছে যোগা ফর ওয়েলবিং। ভালো থাকার জন্য বা সুস্থ থাকার জন্য যোগ ব্যায়াম করা। যোগা ফর ওয়েলবিং হচ্ছে 2021-এর ইন্টারন্যাশনাল যোগা ডের থিম। তাহলে দিনটা কবে পালন করা হয়? প্রতি বছর 21শে জুন তারিখে, এবং পালন করা হয়ে আসছে কবে থেকে? 2015 সাল থেকে প্রথম পালন করা হয়ে আসছে। যেহেতু যোগার সাথে ভারতের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, সেজন্য ভারতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার ক্ষেত্রে তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। পালন করা হয়ে আসছে 2015 থেকে 21শে জুন তারিখ, এবং এবছর সেভেন্থ এডিশন। নেক্সট কোশ্চেন, India has been placed at which rank in Sustainable Development Report 2021? অর্থাৎ SDR সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2021, তাতে ভারতের র্যাঙ্ক কত হয়েছে? তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্টে ভারতের র্যাঙ্ক হয়েছে এবছর 120তম। এই রিপোর্টটা প্রকাশ করা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সলিউশনের দ্বারা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সলিউশন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সলিউশন এই সংস্থার দ্বারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করা হয়, যে রিপোর্টে 2021-এর লিস্টে ভারতের র্যাঙ্ক হয়েছে 120তম। এবছর এটা 2021-এ হলো সিক্সথ এডিশন, 2021-এর সিক্সথ এডিশন। এবং এখানে মোট কতগুলো কান্ট্রির মধ্যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল? টোটাল 165 কান্ট্রিজ। তো মোট 165টা দেশের মধ্যে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যেখানে ভারতের র্যাঙ্ক হয়েছে 120। 165টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হয়েছে 120। এবং এই রিপোর্টে ফার্স্ট হয়েছে কে? ফার্স্ট পজিশনে আছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে সুইডেন। থার্ড হয়েছে ডেনমার্ক। ফিনল্যান্ড ফার্স্ট, সেকেন্ড সুইডেন, ডেনমার্ক থার্ড, এবং ইন্ডিয়া 120তম, 120 র্যাঙ্ক করেছে। নেক্সট কোশ্চেন, হুইচ সিটি হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য মোস্ট লিভেবল সিটি অফ ইন্ডিয়া ইন দ্য ইজ অফ লিভিং ইন্ডেক্স? তাহলে তোমরা জানো প্রতি বছরই এই ইজ অফ লিভিং ইন্ডেক্স আসে। এই ইন্ডেক্সে 2020 রিপোর্টে সবথেকে লিভেবল সিটি ভারতে কোনটা? লিভেবল মানে বসবাসযোগ্য। বসবাসযোগ্যতার দিক থেকে, অর্থাৎ একটা শহরে বসবাস করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার হয়, স্বাস্থ্য, শিক্ষা, সেখানকার যাতায়াত মানে ট্রান্সপোর্টেশন, আবাসনের সুবিধা, তো এই সমস্ত দিক থেকে একটা শহরের বিভিন্ন এইসব প্যারামিটারের দিক থেকে বিচার করা হয় যে সবথেকে লিভেবল বা সবথেকে বাসযোগ্য শহর কোনটা, অর্থাৎ কোন শহরে এই সমস্ত সুযোগ সুবিধা সবথেকে বেশি আছে, সবথেকে সহজে আছে, সেইটা সেই রিপোর্ট অনুযায়ী এই ইজ অফ লিভিং ইন্ডেক্সের রিপোর্ট তৈরি করা হয়, যেখানে 2020 রিপোর্টে, গত বছরের রিপোর্ট অনুযায়ী
সবথেকে লিভেবল সিটি হয়েছে অপশান ডি বেঙ্গালুরু। এবং এই রিপোর্টটা প্রকাশ করা হয় সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট তাহলে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট এই সংস্থার দ্বারা রিপোর্টটা প্রকাশ করা হয়। রিপোর্টটার নাম হচ্ছে ইজ অফ লিভিং ইন্ডেক্স। তাতে 2020 রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে লিভেবল সিটি হলো বেঙ্গালুরু, কর্ণাটকের। নেক্সট কোশ্চেন, ইব্রাহিম রেইজি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? অর্থাৎ ইব্রাহিম রেইজি কোন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন? নামটা আরেকবার বলে দিচ্ছি, ইব্রাহিম রেইজি। ইব্রাহিম রেইজি রাষ্ট্রপতি হতে চলেছেন অপশান এ ইরানের। তো ইরান, যার ক্যাপিটাল হচ্ছে তেহরান, ইরানের এতদিন প্রেসিডেন্ট ছিলেন হাসান রোহানি। হাসান রোহানি প্রেসিডেন্ট ছিলেন এবং হাসান রোহানির পরে নেক্সট প্রেসিডেন্ট হতে চলেছেন কে? ইব্রাহিম রেইজি। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড রিফিউজি ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন হুইচ ডেট? ওয়ার্ল্ড রিফিউজি ডে প্রতি বছর পালন করা হয় 20 জুন তারিখে। 20 জুন তারিখে পালন করা হয় ওয়ার্ল্ড রিফিউজি ডে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার কোশ্চেনটা পরীক্ষায় আসে, এসএসসিতে আসে, এসএসসি সিজিএল, সিএইচএসএল এবং পিএসসির বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু এই ওয়ার্ল্ড রিফিউজি ডে এটা কিন্তু বারবার জিজ্ঞেস করে। তো 20 জুন তারিখে পালন করা হয় ওয়ার্ল্ড রিফিউজি ডে। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ফাদার্স ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন হুইচ ডেট? অর্থাৎ কোন তারিখে প্রতি বছর ওয়ার্ল্ড ফাদার্স ডে পালন করা হয়? এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো ওয়ার্ল্ড ফাদার্স ডে কবে পালন করা হয়। তো তারিখটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো অলরেডি, কিন্তু এটা পালন করা হয় অ্যাকচুয়ালি থার্ড সানডে অফ এভরি জুন। থার্ড সানডে অফ জুন। তাহলে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবারে অ্যাকচুয়ালি এটা পালন করা হয়, যেটা এই বছরের ক্ষেত্রে 2021-এর জন্য তারিখটা হচ্ছে 20 জুন। তাহলে এটা কিন্তু শুধু 2021-এর জন্য, 20 জুন এটা শুধু 2021 সালের জন্য, কারণ অন্য বছরের ক্ষেত্রে আবার তারিখটা পাল্টে যাবে। তো আমাদেরকে অ্যাকচুয়ালি মনে রাখতে হবে কোনটা, থার্ড সানডে অফ জুন। এবং এই বছরের ক্ষেত্রে 2021-এর জন্য যদি উল্লেখ করে দেয় তাহলে সেটা হবে 20 জুন। তো তোমাদের যদি জিজ্ঞেস করে তাহলে দিস ইয়ার বা 2021 এরকম যদি উল্লেখ করে জিজ্ঞেস করে তাহলে সেক্ষেত্রে তারিখটা হবে 20 জুন। আর যদি কোনো বছর উল্লেখ না করে দেয় সেক্ষেত্রে তাহলে কিন্তু উত্তরটা কী হওয়া উচিত, থার্ড সানডে অফ জুন। তাহলে প্রত্যেক বছর জুনের তৃতীয় রবিবার ফাদার্স ডে। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেটেড অন হুইচ ডেট এভরি ইয়ার? এটা প্রতি বছর একই ডেটে পালন করা হয়, এটাও নিশ্চয়ই তোমরা জানো কারণ এটাও অলরেডি হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। তো গতকাল ছিল ওয়ার্ল্ড মিউজিক ডে, অর্থাৎ 21শে জুন ওয়ার্ল্ড মিউজিক ডে ছিল। ওয়ার্ল্ড মিউজিক ডে এটা পালন করা হয় 21শে জুন তারিখে। নেক্সট কোশ্চেন, হুইচ ব্যাঙ্ক হ্যাজ লঞ্চড অ্যান ইন্ডাস্ট্রি ফার্স্ট ইনোভেটিভ ডিজিটাল সফটেক্স ফর সফটওয়্যার এক্সপার্ট? তাহলে কোশ্চেনটা তোমাদেরকে বাংলাতে বুঝিয়ে দিই। কোন ব্যাঙ্ক একটা ইন্ডাস্ট্রি ফার্স্ট অর্থাৎ ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতেই প্রথম একটা ইনোভেটিভ ডিজিটাল একটা প্ল্যাটফর্ম এনেছে সফটেক্স, যার নাম, সেই সফটেক্স প্ল্যাটফর্মটা আনা হয়েছে কিসের জন্য? সফটওয়্যার এক্সপোর্টের জন্য। এটা কোন ব্যাঙ্ক এনেছে? তো এটার উত্তর হবে অপশান সি, এসসিবি। এসসিবির পুরো কথা হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক সংক্ষেপে এসসিবিও বলা হয়। তো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক একটা নতুন প্ল্যাটফর্ম এনেছে, সোজা কথা বলে একটা ওয়েবসাইটটার নাম কি? সফটেক্স। এই সফটেক্স পোর্টালের মাধ্যমে কি করা হবে? সফটওয়্যার এক্সপোর্ট করা হবে। কাদের সফটওয়্যার এক্সপোর্ট করা হবে? ব্যাংকের নয়, ব্যাংকের ক্লায়েন্ট যারা, তাদের সফটওয়্যার এক্সপোর্ট করার জন্য। অর্থাৎ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যারা ক্লায়েন্ট, যারা কাস্টমার, সেই সমস্ত কোম্পানিরা তাদের তৈরি সফটওয়্যারগুলো বিদেশে বিক্রি করার জন্য
তাদের যে পোর্টাল দরকার হয়, অর্থাৎ তারা সফটওয়্যারটা যে পাঠাবে তাদের তো একটা পোর্টাল দরকার, কীভাবে তারা সফটওয়্যারটা সেন্ড করবে। তো সেই জন্যেই একটা নতুন ওয়েবসাইট, একটা পোর্টাল বলতে পারো, সেটা নিয়ে এসছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যার নাম হচ্ছে সফটেক্স। এই সফটেক্স পোর্টালের মাধ্যমে এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যারা ক্লায়েন্ট, তারা তাদের তৈরি করা সফটওয়্যারগুলো অন্য দেশে বিক্রি করতে পারবে সফটেক্স এই সফটওয়্যার এক্সপোর্ট পোর্টালের মাধ্যমে। সফটওয়্যার এক্সপোর্ট পোর্টাল এটা অ্যাকচুয়ালি একটা, সরি একটুখানি ভুল বলে ফেলেছি, পোর্টালটার নাম সফটেক্স না, পোর্টালটার নাম হচ্ছে স্ট্রেট টু ব্যাংক। স্ট্রেট টু সংখ্যায় 2 ব্যাংক। স্ট্রেট টু ব্যাংক হচ্ছে এই SCBর পোর্টালটার নাম। তাহলে পোর্টালটার নাম হচ্ছে স্ট্রেট টু ব্যাংক, অর্থাৎ সরাসরি ব্যাংকের মাধ্যমে, সরাসরি ব্যাংকে। স্ট্রেট টু ব্যাংক পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে এই সফটেক্স ইনোভেটিভ ডিজিটাল সলিউশনটা আনা হয়েছে। এটা একটা ডিজিটাল সলিউশন। এই প্রোগ্রামের মাধ্যমে এই স্ট্রেট টু ব্যাংক এই পোর্টালের দ্বারা সফটওয়্যারগুলো এক্সপোর্ট করা হবে অন্য কোম্পানির কাছে বা অন্য দেশের কাছে। তাহলে আবারও একবার বলে দিচ্ছি যে SCB অর্থাৎ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এরা একটা পোর্টাল তৈরি করেছে যার নাম হচ্ছে স্ট্রেট টু ব্যাংক। এই পোর্টালের মাধ্যমে তারা তাদের ক্লায়েন্টদের, তাদের কাস্টমারদের সফটওয়্যারগুলো এক্সপোর্ট করতে হেল্প করবে অন্য কোথাও, এবং তার জন্য যে ডিজিটাল সলিউশনটা এনেছে সেই ডিজিটাল সলিউশনটার নাম হচ্ছে সফটেক্স, প্রোগ্রামটার নাম সফটেক্স, এবং প্ল্যাটফর্মটা অর্থাৎ ওয়েবসাইটটার নাম হচ্ছে স্ট্রেট টু ব্যাংক। নেক্সট কোশ্চেন, কেভিন ওব্রায়ান has announced his retirement from one-day internationals. He is a player of which country? তাহলে কেভিন ওব্রায়ান তিনি সম্প্রতি তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন ওয়ান-ডে ইন্টারন্যাশনাল বা ODI থেকে। ODI ম্যাচ থেকে তিনি তার রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন। তিনি কোন দেশের প্লেয়ার? তো যারা ক্রিকেট ফ্যান তারা নিশ্চয়ই জানো, কেভিন ওব্রায়ান, অপশান A আয়ারল্যান্ডের প্লেয়ার। তাহলে কেভিন ওব্রায়ান যিনি আয়ারল্যান্ডের প্লেয়ার, তিনি ওয়ান-ডে ইন্টারন্যাশনাল অর্থাৎ ODI থেকে তার রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ডায়মন্ড হ্যাজ বিন ফাউন্ড ইন হুইচ কান্ট্রি? পৃথিবীর তৃতীয় বৃহত্তম হিরে যেটা, সেটা কোন দেশে পাওয়া গেছে? ইন হুইচ কান্ট্রি? পৃথিবীর কোন দেশে পৃথিবীর তৃতীয় বৃহত্তম থার্ড লার্জেস্ট ডায়মন্ড কোথায় পাওয়া গেছে? তো পৃথিবীর তৃতীয় বৃহত্তম ডায়মন্ড পাওয়া গেছে অপশান C বোতসোয়ানাতে। বোতসোয়ানা একটা সাউথ আফ্রিকান কান্ট্রি। দক্ষিণ আফ্রিকার একটা দেশ হচ্ছে বোতসোয়ানা, সেখানে পৃথিবীর তৃতীয় বৃহত্তম হিরেটা পাওয়া গেছে, এবং যে হিরেটা পাওয়া গেছে তার পরিমাণ বা তার ওজন হচ্ছে 1109 ক্যারাট। তোমরা জানো সোনা, হিরে এই সমস্ত মূল্যবান জিনিস তারা ক্যারেটে মাপা হয়। তো এই ডায়মন্ড যেটা পাওয়া গেছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম, তার পরিমাণ হচ্ছে 1109 ক্যারাট। 1109 ক্যারাটের হিরে পাওয়া গেছে বোতসোয়ানাতে, যেটা একটা সাউথ আফ্রিকান কান্ট্রি। বোতসোয়ানার ক্যাপিটাল হলো গাবোরন বা গ্যাবোরন, এটা হচ্ছে বোতসোয়ানার ক্যাপিটাল। এবং এই সাথে তোমাদের বলে রাখি, পৃথিবীর সবথেকে বড় ডায়মন্ড যেটা, সেটা 3106.75 ক্যারাটের। 3106.75 ক্যারাটের সবথেকে বড় হিরেটা, এবং যেটা বর্তমানে পাওয়া গেছে তৃতীয় বৃহত্তম, সেটা হচ্ছে 1109 ক্যারাটের। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চড যুবা শক্তি করোনা মুক্তি অভিযান? তাহলে যুবা শক্তি করোনা মুক্তি এই অভিযানটা লঞ্চ করেছে কোন স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ কোন রাজ্য সরকার যুবা শক্তি করোনা মুক্তি অভিযান লঞ্চ করেছে? তো এটার উত্তর হবে অপশান A মধ্যপ্রদেশ, MP। মধ্যপ্রদেশের CM হলেন শিবরাজ সিং চৌহান, এবং মধ্যপ্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল। দিল্লিতে CM অরবিন্দ কেজরিওয়াল, গভর্নর অনিল বাইজাল। হরিয়ানাতে CM মনোহরলাল খাট্টার এবং গভর্নর সত্যদেব নারায়ণ আচার্য। ইউপিতে CM যোগী আদিত্যনাথ এবং ইউপিতেও গভর্নর আনন্দীবেন প্যাটেল। তাহলে ইউপি আর MP দু জায়গাতেই কিন্তু গভর্নর আনন্দীবেন প্যাটেল।
এবং এই যে অভিযানটা ছিল, যে প্রোগ্রামটা ছিল যুবা শক্তি করোনা মুক্তি, করোনা রিলেটেড এই অভিযানটা, এটা লঞ্চ করেছে কে তাহলে? মধ্যপ্রদেশ গভর্নমেন্ট।